যাদবপুরে কি হয়েছিল অনেকটাই স্পষ্ট হয়ে যায় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলে, যা পরবর্তীতে তদন্তে অনেক সাহায্য করবে। এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবার প্রকাশ্যে। সেদিন এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সঙ্গে ঝামেলা, সেই ঝামেলা, সংঘর্ষ, এবং এই সংঘর্ষ একরকম তাণ্ডব চলে ক্যাম্পাসে। কারা চালালো তাণ্ডব তাদের চিহ্নিত করতে হবে, আর সেই চিহ্নিত করার কাজটা অনেক সহজ হয়ে যায় এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলে। আমার সঙ্গে প্রীতি রয়েছে সরাসরি। প্রীতি, এই ফুটেজ কিভাবে সাহায্য করবে এগোনোর জন্য? দেখো, ইতিমধ্যে যাদবপুর থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে, এবং এফআইআর দায়ের করার পাশাপাশি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যামেরা রয়েছে সেই সমস্ত ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে বা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। সেই যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ থেকে কারোর চিহ্নিতকরণের কাজ শুরু হবে। তবে তোমাকে একটা অন্য ইন্টারেস্টিং পয়েন্ট জানিয়ে রাখি অতনু, ঠিক 12:34 12:33 থেকেই গন্ডগোল শুরু হয়, এবং 12:40 পর এই গেট 4 নম্বর গেট থেকে ঢুকে আসে বহিরাগতরা, এমনটাই অভিযোগ করছিল, এবং এই সিসিটিভি ফুটেজে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে 12:38 নাগাদ আমরা দেখতে পারি যে সিসিটিভির যে ক্যামেরায় যে গেট রয়েছে সেই গেটের সামনে কিছু নিরাপত্তা রক্ষীরা যান, এবং তুমি যদি গেট খোলার ভার্সনটা দেখো বা গেট খোলার প্রতিচ্ছবিটা দেখো, তাহলে গেটটা পিছনের দিকে খুলছে, অর্থাৎ গেটটা ভিতর থেকে খোলা হয়েছে, এমনটাই অভিযোগ করছিল। এবং এই গেট খোলার অভিযোগ যেমন সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ উঠেছিল। এবং বুদ্ধদেব সাউয়ের সঙ্গে আমরা কথা বলি, তিনি বলেন যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু দীর্ঘদিন ধরে তিনি চালিয়েছেন, তাই স্টুডেন্টদের বা পড়ুয়াদের কিছু হলে তিনি সেখানে উপস্থিত থাকবেন। অন্যান্য কর্তৃপক্ষ সেখানে গিয়ে পৌঁছায়নি, সেটা তাদের ব্যর্থতা। এবং এই যে তার উপস্থিত থাকাকে ঘিরে যে রাজনীতি চলছে, তাতে তিনি সমর্থন করেন না। তিনি বলেন যে এর পরবর্তীতেও যদি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটে তিনি উপস্থিত থাকবেন। এবং যেহেতু তুমি সিসিটিভি ফুটেজ ইনভেস্টিগেশনের কথা বলছো, পুলিশের হাতে যখন এই সিসিটিভি ফুটেজ যাবে তখন এই বুদ্ধদেব সাউ তাকে যখন ডেকে পাঠানো হবে, সেই প্রশ্নও আমরা করি যে আপনি কি তাহলে সেই ইনভেস্টিগেশনে উপস্থিত থাকবেন? তিনি কিন্তু বলেন যে পুলিশের তরফে যে ইনভেস্টিগেশন করা হবে, টাকা যদি ডাকা হয় এই ঘটনার জন্য, তিনি উপস্থিত থাকবেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি করা 3 সদস্যের যে কমিটি যারা অন্তর্বর্তী তদন্ত করবে, সেই তদন্ত কমিটি নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তোলেন। তিনি বলেন যাকে চেয়ারপারসন করা হয়েছে এই তদন্ত কমিটিতে, তার বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে। অতনু, আর এই ঘটনা নিয়ে যদি আমরা একবার জানতে চাই, তাহলে দিলীপ ঘোষ কি বলছেন একবার শোনা যাক। দিলীপ ঘোষ বলছেন যে যাদবপুরেও পরিবর্তন চাই। আর এদিকে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস তিনি বলছেন যাদবপুরের ঘটনা কাম্য নয়। মানে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিছু তো পরিবর্তন হওয়ার দরকার আছে। আর যাদবপুর একটা এক্সেপশনাল, ওটা একটা আইল্যান্ডের মতো। ওখানকার যারা আন্দোলন করে রাজনীতি করে তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কোনো জায়গা, ভারতবর্ষের সংবিধান চলবে না, এটা তো বেশি চলতে পারে না। তো কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে। এই কালচার তো রক্তের মধ্যে চলে গেছে, আর যারা এটা অপারেট করে তারা ভাবছে এরকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষের বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন, দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে, দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এখানে তার পরিবর্তন চাই। আমি পলিটিক্স সম্বন্ধে বক্তব্য রাখবো না এজ এ স্পিকার, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এইটুকু বলতে পারি, এই পরিবেশ কাম্য না। কোনো বাবা মাই চায় না তার সন্তান এরকম হোক। এই ঘটনাগুলো হওয়া উচিত না কোনো অবস্থায়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু পড়াশোনার জন্য হওয়া উচিত, এটাই কাম্য, এবং এটাই হবে আগামী দিনে। যারা উত্তরবঙ্গে পাহাড়ে বেড়াতে যান তারা জানেন যে তাদের অসম্ভব ভালো ওয়েলকাম তো করা হয়, কিন্তু কোথাও যেন একটা ক্ষোভ থেকে যায় পাহাড়ের মানুষের মধ্যে। কোথাও যেন সমতলের সঙ্গে তারা এক মনে করতে পারেন না। তাদের ক্ষোভ বঞ্চনার ক্ষোভ, তাদের মধ্যে ক্ষোভ যে তাদের যে জনজাতি যারা রয়েছেন তাদের এসটি মর্যাদা কেন দেওয়া হয়নি। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাহাড়ের সব পক্ষকে নিয়ে, সবাইকে নিয়ে একসঙ্গে বৈঠকে বসবেন। পাহাড়ের এই যে জমা রাগ, ক্ষোভ, সেগুলো নিরসন হবে এই বৈঠকে। তারা তাদের কথা বলবেন, কোথায় কোথায় সমস্যা। এর আগে জিটিএ করা হয়েছিল, কিন্তু জিটিএর পরেও পাহাড়ের সমস্যার সমাধান হয়নি। তাহলে কিভাবে সমাধান হবে? আর ওই যে এসটি স্বীকৃতি, তারই বা কী হবে?
আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, আজকের এই বৈঠক সেদিক থেকে দেখতে গেলে পাহাড়ের মানুষের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোন কোন বিষয়ে বৈঠকে উঠে আসবে? দেখো, প্রায় 1 ঘন্টা হতে চলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠক করছেন। বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা এবং সবথেকে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দার শীর্ষ স্তরের আধিকারিকরা। ফলত তুমি বুঝতেই পারছো যে এই পাহাড়ের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ। বৈঠকে রয়েছেন মোট 28 জন। অবশ্যই বৈঠকে রয়েছেন পাহাড়ের যারা বিজেপি নেতারা রয়েছেন, বিশেষ করে কার্শিয়াং, দার্জিলিংয়ের বিধায়করা রয়েছেন, বিমল গুরুং, রোশন গিরিরা, অর্থাৎ পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, যাদের থেকে পাহাড় সম্পর্কে মতামত শুনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে মূলত দুটো বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, জিটিএ-কে বিশেষ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পক্ষপাতী নয়া সরকার, এবং এই জিটিএ-কে কিভাবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা নতুন করে দেওয়া যায় বা সেই ক্ষমতার পরিধি বাড়ানো যায়, সে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনা করবেন এবং এই নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও রাজ্যের তরফে দেওয়া হবে। মূলত জিটিএ যিনি প্রধান সচিব রয়েছেন, তিনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন আজকের বৈঠকে। রাজ্য সরকারের তরফে কি কি ভাবনা রয়েছে জিটিএর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা বাড়ানো নিয়ে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ, যেটা তুমি জানো যে বিজেপির সংকল্পপত্রে ছিল পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান। এই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান কিভাবে, তার একটা রোড ম্যাপ আজকের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৈরি করে দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। তোমার মনে আছে কিছুদিন আগেই বিমল গুরুং, রোশন গিরিরা নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে, যেখানে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও ছিলেন, এবং সেই বৈঠকে পাহাড়ে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অক্টোবর মাসে। সেই আমন্ত্রণে ইতিমধ্যেই সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগে পাহাড়ের জন্য স্থায়ী রাজনৈতিক সমাধান খোঁজার পক্ষপাতী বিজেপি। আর সেই কারণেই মনে করা হচ্ছে প্রশাসনিক স্তরেই এই বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ বাংলায় সরকার পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি যখন দার্জিলিং যাবেন মূলত বিমল গুরুং, রোশন গিরিদের আমন্ত্রণে, সেই সময় পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান কিভাবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই তিনি পাহাড়ে যাবেন। তাই তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অমিত শাহের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ জিটিএ-কে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার পরিধি বাড়ানো হলে সেক্ষেত্রে জিটিএর আইনে সংশোধন করতে হবে, কিন্তু তার সাথে প্রয়োজন পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান। ফলত দুটি ইস্যুকে সামনে রেখেই এই বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই বৈঠক 1 ঘন্টা সময় পেরিয়েছে। বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকরা রয়েছেন, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, এই বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরের যিনি প্রধান, তিনিও এই বৈঠকে উপস্থিত রয়েছেন। অতনু, আজ আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক, অবশ্যই বলতে হবে গুরুত্বপূর্ণ এই বৈঠকের কথা, তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ চিকেন স্নেকের সুরক্ষা নিয়েও বৈঠক করবেন। আরও কিভাবে মজবুত করা যায় শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এবং তার পাশাপাশি সীমান্ত সুরক্ষায় জোর দেওয়ার জন্য কি কি এখনো পর্যন্ত কাজ হয়েছে, সেই কাজের একটা রিভিউ যেমন নেওয়া প্রয়োজন, তার পাশাপাশি আর কি কি করতে হবে তারও একটা গাইডলাইন হয়তো দিয়ে দেবেন এই বৈঠক থেকে। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, এই বৈঠকে মূলত ফোকাস কি থাকবে? দেখো, এই বৈঠকের মূলত ফোকাসই হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা বাড়ানো। তুমি জানো ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে উত্তরকন্যাতে যখন এসেছিলেন, তখনও বিএসএফ থেকে শুরু করে এসএসবি, আইটিবিপি প্রত্যেকটি সংস্থার ডিজিদের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকে কিছু টাস্ক দিয়েছিলেন, অর্থাৎ এই চিকেন স্নেকের নিরাপত্তা কিভাবে বাড়ানো যায়। তুমি জানো ইতিমধ্যে বিএসএফ ও আইটিবিপি জমি চেয়েছিল পরিকাঠামো নির্মাণের জন্য এই শিলিগুড়ি করিডোরে, এবং এই জমি ইতিমধ্যেই তাদেরকে দেওয়া হয়েছে। এই জমিতে পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে কোন কোন বিষয় অগ্রাধিকার দেওয়া হবে, ইতিমধ্যেই এই বৈঠকে উপস্থিত হয়েছেন বিএসএফ, আরপিএফ এবং এসএসবির ডিজিরা। বৈঠকে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের
ডাকা হয়েছে বিএসএফ এর প্রাক্তন ডিজিকে, বৈঠকের জন্য ডাকা হয়েছে দিল্লি থেকে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের সচিবকেও। অর্থাৎ পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে সড়ক পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেকের ক্ষেত্রে, এবং সেই কারণেই কেন্দ্র রাজ্য সমন্বয় রেখে এই চিকেন স্নেকের নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে পরিকাঠামো গড়ে তোলা যায় তা নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠক করবেন। ইতিমধ্যেই পাহাড় নিয়ে বৈঠক শেষের পথে, তারপরেই স্পষ্ট বলেছেন, এবারেও এসে স্পষ্ট বলে দিয়েছেন তিনি যে শিলিগুড়ি করিডোরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতেই হবে। नरेंद्र मोदी सरकार ने सिलीगुड़ी कॉरिडोर चिकन नेक के राष्ट्रीय सुरक्षा के दृष्टिकोण को, उसके महत्व को बहुत अच्छे तरीके से पहचाना है। 8 राज्यों को जोड़ने वाला ये अत्यंत संवेदनशील महत्वपूर्ण गलियारा है। 3 अंतर्राष्ट्रीय सीमाएं नेपाल, भूटान और बांग्लादेश यही सिलीगुड़ी कॉरिडोर को लगती है और एक प्रकार से इसकी सुरक्षा राष्ट्र की सुरक्षा के साथ जुड़ी हुई है। हमने सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। चोपड़ा, किशनगंज और धुबरी ये तीनों बेस से पूरे सिलीगुड़ी कॉरिडोर में हमने जागरूकता भी बढ़ाई है, उपस्थिति भी बढ़ाई है और यहाँ पर वर्चस्व भी बढ़ाया है। আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2200 কিলোমিটার। এই পুরো এলাকাটা জুড়ে বেশ কিছুটা জায়গা যেখানে কাঁটাতার নেই। তো এই কাঁটাতার তো দিতে হবে, না হলে নিশ্চিদ্র নিরাপত্তা কিভাবে হবে সীমান্তে? তার জন্য বিএসএফকে জমি দিতে হবে। অমিত শাহ বলছেন যে আগের সরকারের কাছে হাত জোর করেও কাঁটাতার দেওয়ার জন্য জমি পাওয়া যায়নি, আর এই সরকার আসার 45 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমি দিয়েছেন। কেন্দ্র রাজ্য সমন্বয়ে এবার সীমান্ত আরো সুরক্ষিত। मैं शुभेंदु जी की बुरी प्रशंसा करना चाहता हूं कि जब से वो आए हैं हमें सीमा सुरक्षा के लिए जो भी सहयोग चाहिए था गृह मंत्रालय को, हम सिर्फ फोन करते हैं, पत्र तो बाद में जाता है, पहले परमिशन मिल जाती है। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी, शुभेंदु जी ने दे दिया। कुछ 29 एकड़ बाकी बचा है, तो बैठने के साथ ही उन्होंने कहा है 29 एकड़ का पैसा भेज दो, दूसरे ही दिन ऑर्डर हो जाएगा। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती, ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप कृपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया। অনুপ্রবেশ হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে আমার রাজ্য। অনুপ্রবেশ হলে, মাদক পাচার হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে আমার রাজ্য। তো রাজ্যের সুরক্ষার জন্যই দেশের সুরক্ষা প্রয়োজন। দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষার দায়িত্ব যাদের, অর্থাৎ কেন্দ্র আর রাজ্য যদি হাতে হাত মিলিয়ে কাজ করে তবেই না সীমান্ত থেকে মাদক পাচার, অনুপ্রবেশ বন্ধ হবে, বলছেন শুভেন্দু অধিকারী। पश्चिम बंगाल का सरकार इतना छोटा टाइम के अंदर 242 किलोमीटर जमीन बीएसएफ को दे दिया है बॉर्डर को सुरक्षित करने के लिए। स्टेट एडमिनिस्ट्रेशन है, जैसे डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट, स्टेट पुलिस, हमारी स्टेट आईबी, इंटरनल स्टेट गवर्नमेंट का जितना भी विंग्स है, एक साथ काम करना शुरू हुआ। देश को सुरक्षित करना, हमारी जो रेवेन्यू लीकेज है उसको बंद करना, तस्करी खत्म करना और हमारी सीमा को सुरक्षित रखना। ये कमिट करता हूँ कि पश्चिम बंगाल सरकार और भारत सरकार का गृह मंत्रालय हम लोग एक साथ काम करेगा और विकसित भारत 2047 में सबसे बड़ा योगदान पश्चिम बंगाल का ही रहेगा।